তিনটে বিখ্যাত সিনেমা হল ছিল, একটা প্রাচী, একটা ছবিঘর, একটা অরুণা, আর একটা পূরবী। প্রাচীটা তো পাড়ার মধ্যেই ছিল বলতে। এই জিতেনবাবুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল বাবার থ্রুতে। সেই আমাদের আমার আর কি সিনেমা দেখা অভ্যেসটা তৈরি হয় এই প্রাচী সিনেমা থেকে। ইভেন প্রাচী সিনেমাতে টিকিট বাংলায় ছাপা হতো। উনি এত বড় বাঙালি ছিলেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রাচীতে কখনো হিন্দি ছবি বা ইংলিশ ছবি রিলিজ হয়নি। আমার সিনেমা আর গান আমার সারাটা জীবন জুড়ে ছিল, আজও আছে। উৎপল দত্ত আর তরুণ মজুমদার না থাকলে আমি অ্যাটলিস্ট মানে কৌশিক ব্যানার্জি আবিষ্কার হয়তো হতো না, স্টুডিওর গেটটা বেরোতে পারতাম না। মানে আমি হাত ফেলাতে পারি না, আমি কিছু চাইতে পারি না। বুঝতে পেরেছি। আমি অত্যন্ত মুখচোরা লাজুক। নমস্কার, টেলিসিনে আড্ডাতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে আমাদের প্রিয় অভিনেতা কৌশিক ব্যানার্জি। দাদা নমস্কার। নমস্কার দাদা, কত বছর হয়ে গেল অভিনয় করতে করতে? না, অনেক দিন হয়ে গেল। আচ্ছা, বাবা প্রখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়, আমাদের সৌভাগ্য হয়েছিল তাকে টেলিসিনে অ্যাওয়ার্ডের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার। আপনি ছিলেন বোধহয় প্রোগ্রামটা সায়েন্সিতে। তো পারিবারিক সূত্রে যখন বাড়িতে একটা অভিনয়ের শিল্পীদের যাতায়াত বা সেইটা কি কোথাও উৎসাহিত করলো আপনার অভিনয় জগতে আসার ক্ষেত্রে? আমার বাবা তো শুধু অভিনেতা ছিলেন নয়, আমার বাবা অত্যন্ত রেসপন্সিবল পজিশনে চাকরি করতেন। হ্যাঁ, সেটা তখনকার দিনে সম্ভব ছিল, আজকের দিনে সম্ভবই নয়। দুটো প্রফেশন একসঙ্গে রাখা যায় না তখনকার দিনে। এবং সারা জীবনই উনি জেনারেল ইন্স্যুরেন্সের খুবই রেসপন্সিবল পজিশনে চাকরি করেছেন এবং সেই সঙ্গে অভিনয় করেছেন। খুব কঠিন, কিন্তু খুব কঠিন না, আজকে হলে হতো না। আজকে যা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্ভবই নয়। যাই হোক, হয়েছিল তখন। তো সেই সূত্র ধরে আমার বাবা যে শুধু চাকরি করতেন, শুধু সিনেমা করতেন তার নয়, তার সঙ্গে রেগুলার বেসিসে প্রফেশনাল থিয়েটারে অভিনয় করতেন। আচ্ছা। হ্যাঁ, বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের বাড়িতে যাতায়াত অল্প বিস্তর ছিল, খুব বেশি ছিল তা বলবো না, অল্প বিস্তর ছিল। কিন্তু সেইগুলো কখনোই আমাকে প্রভাবিত করেনি, না করেনি। আমরা সব থিয়েটারগুলো দেখতে যেতাম, প্রফেশনাল থিয়েটার যেগুলো, প্রচুর সিনেমা দেখতাম ছোটোবেলা থেকে এগুলো হলে গিয়ে। এবং আমরা শিয়ালদাতে থাকতাম, মানে শিয়ালদা বউবাজার স্ট্রিটের ক্রসিংয়ে। আমাদের বাড়ির আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সেই তিনটে বিখ্যাত সিনেমা হল ছিল, একটা প্রাচী, একটা ছবিঘর, একটা অরুণা, আর একটা পূরবী। ও বাবা, এই চারটে তখনকার যে বাংলা সিনেমার যে মেইন চেইন। শ্রী প্রাচী ইন্দিরা, প্রাচী আমাদের পাড়ায় ছিল। রূপবাণী ভারতী অরুণা আমাদের পাড়ায় ছিল। উত্তরা পূরবী উজ্জ্বলা পূরবিয়া আমাদের পাড়ায় ছিল। আর মিনার বিজুলি ছবিঘর আমাদের পাড়ায় ছিল। অর্থাৎ এই চারটে সিনেমা হলের আশেপাশে ঘোরাফেরা করলে বাংলা সিনেমা আপনাকে দেখতেই হবে। তখন এইসব হলে হিন্দি সিনেমা রিলিজ করতো না। আচ্ছা। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমার প্রচুর বাংলা ছবির দেখার কি বলবো শুরুয়াতটাই এই সিনেমা হলগুলোর সাহায্যে হয়েছিল। কারণ এই সবগুলো আমাদের বাড়ির পজিশনটা এমন ছিল, সবগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আচ্ছা। প্রাচীটা তো পাড়ার মধ্যেই ছিল বলতে। এবং প্রাচীর ম্যানেজার জিতেনবাবু আমার বাবার খুব বিশিষ্ট বন্ধু ছিলেন। এবং কলকাতায় তখন বসুশ্রী সিনেমাতে যেমন একটা আড্ডা বসতো মন্টুবাবুর, প্রাচীতে জিতেনবাবুর একটা আড্ডা বসতো। আচ্ছা। এবং আমার বাবা সেখানে রেগুলার মেম্বার ছিলেন। এই জিতেনবাবুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল বাবার থ্রুতে। এবং সেই আমাদের আমার আর কি সিনেমা দেখা অভ্যেসটা তৈরি হয় এই প্রাচী সিনেমা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তখন বাংলা ছবি রিলিজ করে, হিন্দি ছবি ওইসব হলে রিলিজ হতো না? না, হিন্দি ছবি রিলিজই হতো না। ইভেন প্রাচী সিনেমাতে টিকিট বাংলায় ছাপা হতো। হ্যাঁ, প্রাচী সিনেমাতে কিন্তু ইংলিশ হরফে টিকিট ছাপা হতো না। ও, প্রাচী, পয়রফলা, আকার, চয়, দীর্ঘি সিনেমা, মধ্যাহ্ন, সায়াহ্ন, রাত্রি, মানে টাকার দামগুলো তখন কত, 2.5 টাকা, 2.50 পয়সা। পুরো টিকিটটাই বাংলায় লেখা থাকতো। উনি এত বড় বাঙালি ছিলেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রাচীতে কখনো হিন্দি ছবি বা ইংলিশ ছবি রিলিজ হয়নি।
বাহ, এটা একটা বড় ভালো লাগার আর বিষয়। তখন আরেকটা যেটা ছিল প্রাচীতে স্পেশালি, রবিবার সকালবেলা মানে 10টার সময় কিছু স্পেশাল সিনেমা আনতেন উনি। আচ্ছা, পুরনো বাংলা ছবি, দেশাত্মবোধক ছবি বা মিউজিক্যাল ছবি, যেগুলো রেগুলার চলছে না, কিন্তু তখন তো প্রিন্ট পাওয়া যেত। উনি রোববারের সকালবেলা শো করতেন, স্পেশাল স্ক্রিনে ওই দিন রোববারের জন্য আলাদা ছবি, আলাদা শো, সকাল 10টায় শো। সেইগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল। মানে সিনেমার প্রতি তার এতটাই ভালোবাসা ছিল। সাংঘাতিক, মানে আমার সিনেমা আর গান আমার সারাটা জীবন জুড়ে ছিল, আজও আছে। আজও আছে। হ্যাঁ, সিনেমা আর গান ছাড়া আমার কোনো এন্টারটেনমেন্টই নেই। আমি আমার আজও এত ব্যস্ততার মধ্যেও আমি যদি একদিন ছুটি পাই, আমি সেই দিনটা সারাদিন বসে সিনেমা দেখি বা গান শুনি আজও। প্রথম ছবি, তারপর প্রথম ছবি উৎপল দত্তের ঝড়। ঝড়, মানে প্রথমেই উৎপল দত্তের সঙ্গে। প্রথম শুরুয়াতই উৎপল দত্তের সঙ্গে। সেই জন্য সব জায়গায় তো বলি যে উৎপল দত্ত আর তরুণ মজুমদার না থাকলে আমি অ্যাটলিস্ট আমি মানে কৌশিক ব্যানার্জি আবিষ্কার হয়তো হতো না, স্টুডিওর গেটটা বেরোতে পারতাম না। কারণ আমি মানুষ হিসেবে খুব মুখচোরা, আমার পাবলিক রিলেশন জিরো, আমি পৃথিবীর কাউকে কনভিন্স করতে পারি না। কাউকে তেল মারিনি কখনো, না, ওই ভাষাটা বলছি না, না। আমি কনভিন্স করতে পারি না। মানে আমি যদি সেলস এক্সিকিউটিভ হতাম বা সেলসম্যান হতাম, তাহলে আমি ড্যাম ফেলিওর হতাম, এই নিয়ে কোনো মিথ্যে নেই। কারণ আমি হাত ফেলাতে পারি না, আমি কিছু চাইতে পারি না। বুঝতে পেরেছি। এটা আমার বাই নেচার, এটা আমার চরিত্রের খারাপ দিক বলে আজকে আমার মনে হয়। কিন্তু আজও কিন্তু সেই ধারা রয়ে গেছে, এখনো কিন্তু আপনি কাউকে চাইতে হয় না। মানে কাজের ক্ষেত্রেও যদি বলেন, এখনো কিন্তু, কেন আপনি সেই যে ভাবনাটা কিন্তু এখনো রয়ে গেছে, তাই না? হ্যাঁ, মানে চাইতে হয় না, মানে সেটা কিন্তু আমার কোনো অহংকার নয়। আমি অত্যন্ত মুখচোরা লাজুক। মানে সিনেমাতে আমাকে দর্শক যেভাবে দেখেন, আমি একেবারে তার বিপরীত চরিত্রের একটা মানুষ। আমি অত্যন্ত লাজুক, আমি রিফিউজাল অ্যাকসেপ্ট করতে পারি না। ধরুন আমি আপনার কাছে কিছু চাইবো, আমি দেখলাম যে মৃন্ময়, আচ্ছা মৃন্ময়ের এই পাওয়ারটা রয়েছে, আমি মৃন্ময়ের থেকে এটা নেব। ধরুন আমি ভাবলাম আমি আপনাকে চাইতে পারবো না, এই কারণে যে আপনি যদি আমায় না বলেন আমি রিফিউজালটা নিতে পারি না। আমার ভীষণ লজ্জা, সম্মানে লাগে, লজ্জা করে, ভয় করে। আমি রিফিউজালটা একদম নিতে পারি না। তার থেকে আমার মনে হয় না চাওয়াটা দরকার নেই, যা ঈশ্বর দিয়েছে। কারণ আমি মৃন্ময় একটা জিনিস অন্তত এই বয়সে এসে আমার কাছে এখন মানে ট্রান্সপারেন্ট, আমার কাছে এটা যে আমার জীবনে যেটা পাওয়ার তার বাইরে আমি কিচ্ছু পাবো না। মানে আমার যেটুকু আমার বরাদ্দ ওইটুকুনি আমি ওইটুকুই পাবো। আমায় পৃথিবীতে কেউ তার থেকে এক চামচ বেশি দিতে পারবে না। সেই জন্য অকারণে চাওয়া, অকারণে তাদের পেছনে সময় নষ্ট করা আমার আসে না ভাই। আমি বললাম আমি বড্ড লাজুক এই ব্যাপারে। উৎপল দত্তের পর দীনেন গুপ্ত। উৎপল দত্তের পরেই দীনেন গুপ্ত। প্রিয়তমা। আপনার নায়িকা মহুয়া রায়চৌধুরী, সোনালী গুপ্ত, এবং তারপরে 1980 দাদার কীর্তি, তরুণ মজুমদার। হ্যাঁ, সেই সব কী সব ছবি করে গেছে বলুন। মানুষটাকে সত্যি আজকে এই টেলিসিনে আড্ডায় আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই তরুণ মজুমদারকে। কত ছবি, দাদার কীর্তি, ভালোবাসা করেছেন, আর অনেক ছবি, পরশমণি করেছেন। তো ওই এই যে আপনাকে, আপনার জন্য ওই পার্টিকুলার, এবং সবচেয়ে বড় কথা, যাকে যে ক্যারেক্টারে দেখেছি, ছবিটা দেখলে মনে হয় এই ক্যারেক্টারটা বলতে এর জন্যই বরাদ্দ, মানে এছাড়া এই ক্যারেক্টার হবে না। এই যে সিলেকশনগুলো, সেটা কিন্তু সম্পূর্ণ পরিচালকের কৃতিত্ব। ধরুন আমি আজকে বসে বুঝতে পারি যে ধরুন যদি তরুণ মজুমদার ভুল করে দাদার কীর্তির কেদারের চরিত্র যেটা তাপস করেছিল, সেটা যদি আমাকে দিয়ে করাতো, ছবি ফ্লপ হয়ে যেত। অর্থাৎ একটা পরিচালকের চোখ তৈরি হয়, সে তো সৃষ্টি করে। আর তাপস পালকে কীভাবে তাপস হয়েছিল সেটা পুরোটাই আমার চোখের সামনে দেখা। আমি জানি যে কি অক্লান্ত পরিশ্রম উনি করেছিলেন তাপসের পেছনে। আর তাপসও সেটাকে মানে ওর থেকে বাধ্য ওবিডিয়েন্ট স্টুডেন্ট আমি অন্তত সেই সময় কাউকে দেখিনি। অ্যান্ড রেস্ট ইজ দ্য হিস্ট্রি। তাপসদা আপনার দীর্ঘদিনের বন্ধু ছিলেন, সহকর্মী ছিলেন, এবং আপনাদের মানে পারিবারিক বন্ধু বলা যায়। কিন্তু আমরাও খুব গর্বিত, কারণ আমাদের টেলিসিনে অ্যাওয়ার্ডে বেশ কয়েকবার এসছেন, আমাদের উৎসাহিত করেছেন। মানুষটাকে কীভাবে আমরা হারিয়ে ফেললাম, খারাপ লাগে না? খুব খারাপ। মানে তাপসের সঙ্গে আমার বন্ধুত্বটা
ও যেদিন প্রথম স্টুডিওতে আসে সেদিন থেকে, ও যেদিন প্রথম আসে, হ্যাঁ, তখন তো আমাদের কারোরই গাড়ি ছিল না, আমরা ট্রামে করে বাসে করে টালিগঞ্জের মোড়ে নেবে হাঁটতে হাঁটতে টেকনিশিয়ান স্টুডিওতে ঢুকতাম। টেকনিশিয়ান স্টুডিওতে তরুণ মজুমদারের অফিস ছিল। তারপর সেখানে বসে যা হোক কথাবার্তা আলোচনা রিহার্সাল করে আমরা হাঁটতে হাঁটতে আবার যেতাম টালিগঞ্জের মোড়ে। সেখান থেকে একটা বাসে উঠে আমরা যেতাম হাজরার মোড়ে। হাজরার মোড় থেকে একটা বাসে তাপস উঠে পড়তো, উঠে পড়ে ও হাওড়া স্টেশন যেত, সেখান থেকে ট্রেনে করে চন্দননগর। আর হাজরার মোড় থেকে আমি ফিরে আসতাম গোল পার্কে। এইখান থেকে ওর সঙ্গে আমার সম্পর্কের শুরু। ওর বিয়ে হওয়া, ওর বিয়েতে লোককে কিছু কিছু জায়গায় আমাকে বলেছিল একটু তুই আমার সঙ্গে চল, আমার একটু সংকোচ হচ্ছে, কিছু কিছু জায়গায় আমার ওকে নিয়ে যাওয়া। মানে বুঝতেই পারছেন যে কতটা পারিবারিক, কতটা বন্ধু বন্ধু, হ্যাঁ, বন্ধু, অভিন্ন হৃদয়ের বন্ধু আর কি। এবং তাপস তো এত হিট ছবি দিয়ে গেছে, এত, কিন্তু মানে অভিনেতা তাপস পাল সত্যি, তার বিশেষ করে তার হাসি, কেউ কেউ বলেন যে উত্তম কুমারের পরে ওই মিষ্টি হাসি, রোমান্টিক হাসি একদম আর কারোর মধ্যে পাওয়া যায় না। সত্যি কথা। কিন্তু মানুষটাকে আমরা হারিয়ে ফেললাম, সেটা সত্যিই আমাদের খুব খারাপ লাগার একটা বিষয়। এবং এত কাজ করে গেছে, এত হিট হিট গুরু দক্ষিণার মতো ছবি দিয়ে গেছে, কত ছবি, সাহেব কত ছবি দিয়ে গেছে। আচ্ছা, তারপর তরুণ মজুমদার পরে টানা অনেকগুলো, অজয় কর, তারপরেই হচ্ছে অজয় কর অজয় কোন ছবিটা ছিল? বিষবৃক্ষ, হ্যাঁ হ্যাঁ, বিষবৃক্ষ ছিল। সেখানে কি মানে মূল অভিনেতা? হ্যাঁ, সেখানে বিষবৃক্ষে আমি দেবেন্দ্রর পাঠটা করেছি, মানে নেগেটিভ চরিত্র। তখন থেকে কি কৌশিক ব্যানার্জি নেগেটিভ চরিত্র একটু একটু ঢুকছে? দেখুন, আমি আজকে এসে বুঝতে পারি যে আমার কিন্তু নেগেটিভ চরিত্র অভিনয় করবার দরজাটা খুলেই ছিল দাদার কীর্তিতে। আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি সিনেমাটা এখন দেখলে বুঝতে পারবেন যে যতটা তাপসকে ভালো লেগেছিল, ততটাই আমার ওপরে লোকের একটা অসম্ভব অশ্রদ্ধা, খারাপ লেগেছিল। স্পেশালি যেখানে তাপস পালকে দিয়ে আমি আমার জুতোটা বইয়ে নিয়ে যাচ্ছি, জুতো পালিশ করিয়ে আনছে তাপস, তারই প্রেমিকাকে আমি দেখতে যাব। সিনগুলো ভাবলে না এখন স্বপ্নের মতো মনে হয়, কি সব সিন শুট করেছিল। কি শিমুলতলার এক্সপোজ করেছিল বলুন তো। শিমুলতলাকে ওইরকমভাবে এক্সপোজ আমার মনে হয় এর আগে কোনো বাংলা ছবিতে হয়নি, ওর তারপরে তো আর হয়নি। তারপরে অনেকেই শিমুলতলায় গিয়ে শুটিং করেছিলেন, যা হয় একটা লোকেশন খুললে অনেকেই যেতে চায়, তারা কেউই কিন্তু দাদার কীর্তি ওইটাকে ওইভাবে এক্সপ্লোর করতে পারে, কেউ পারেনি। ভালোবাসার সিনটা যেটা নাচ করছে ওয়েস্টার্ন নাচের সঙ্গে, উৎপল দত্ত ছিলেন সিনটাতে, খুব মজার এটা ছিল। তারপরে আস্তে আস্তে অনেক ছবি করলেন। এই প্রজন্মের মনে হয় এমন পরিচালক খুব কম আছে যার ছবি আপনি করেননি। সলিল দত্তর ছবি করেছেন? সলিল দত্তের ছবি করেছি, আবিষ্কার, না আবিষ্কার বলে একটা ছবি, ওটা তো তাপস আর শতাব্দী হিরো, এবং হিট গান ছিল। হ্যাঁ, খুব হিট গান ছিল, খুব ভালো ছবি আমি দেখেছি। আচ্ছা, স্বপন সাহার কাজ করেছেন, অনুপ সেনগুপ্ত করেছেন, হরনাথ চক্রবর্তী করেছেন, এই প্রজন্মের মোটামুটি এমন। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর অনেকগুলো ছবিতে আপনি একসঙ্গে কাজ করেছেন, তাই না? আমি শুনেছি অভিনেতা মিঠুন তো অনেক বড় মাপের, কিন্তু মানুষ মিঠুন চক্রবর্তী একটা অন্য রকম মানুষ ছিলেন। আপনার কোনো সেরকম অভিজ্ঞতা? অনেক অভিজ্ঞতা। মানে মিঠুন চক্রবর্তীর থেকে যেটা সব থেকে বড় শিক্ষণীয়, দেখুন অভিনয়টা তো যে যার মতো স্টার যে যার মতো অভিনয় করে। আমি এখনো বিশ্বাস করি অভিনয় তো শেখা যায় না, ওটা নিজে প্র্যাকটিস করে বাড়া থেকে। হ্যাঁ, অভিনয় শেখানো যায় না। গানের একটা সারগম থাকে, গানের একটা চলার পথ থাকে, অভিনয়ের তো কোনো চলার পথ নেই। সেই জন্য অভিনয়টা আমার মনে হয় ওইভাবে শেখা যায় না। তাই মিঠুন চক্রবর্তীর সাকসেস সে আর আমি আর নিজের মুখে কী বলবো, আমরা সবাই জানি। কিন্তু যেটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ইন দ্য ইয়ার 1989। যেদিন আমার সঙ্গে ওর পরিচয় হয় সেদিন থেকে লাস্ট যেদিন ওর সঙ্গে আমার দেখা হয়েছে কয়েক বছর আগে অবধি, আমি এমন একটা ইনসিডেন্টও বলতে পারবো না, একটা মুহূর্ত বলতে পারবো না যে মুহূর্তে ওকে আমার স্টার মনে হয়েছে। বিশ্বাস করুন, একটা ইনসিডেন্ট। আমি ওর সঙ্গে রাতের পর রাত এমন হয়েছে যে ওর যেটা ইয়েতে মোনাকো যে হোটেলটা রয়েছে সেখানে, উটি নয়, ওর আরেকটা রয়েছে, ওই যে যেখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে যেতে হয়, ওই যে বলুন ওই যে মাইসোরে ওর একটা রিসর্ট রয়েছে। হ্যাঁ, এটা অনেকে জানেন না। তো সেই
খুব সুন্দর রিসর্ট, মানে এক একটা ঘর এক একটা কটেজ, আচ্ছা, এরকম 6টা 7টা না 10টা মিলিয়ে একটা রিসর্ট। সেই রিসর্টে এমন হয়েছে যে ওই রিসর্টে আমি আর মিঠুন চক্রবর্তী আছি, আর কেউ নেই। মানে ও একটা ছবি শুটিং করতে গেছিলাম, মিঠুন চক্রবর্তী হিরো ছিলেন। এমন সময় যে আমার আর ওর সিন হবে, আর কেউ নেই সেখানে। সারাদিন কাটিয়েছি। ওর যেটা সব থেকে আমাকে অবাক করে মৃন্ময়, কি অসম্ভব ডাউন টু আর্থ একটা হতে পারে মানুষ, কতটা গ্রাউন্ডের একটা সুপারস্টার হতে পারে, সেটা ওর কাছে কিন্তু শেখবার আছে। কারণ আমি যে সময়কার কথা বলছি সেই সময় তো ও অমিতাভ বচ্চনকে টক্কর দিয়ে এসছে। একদম অগ্নিপথ হয়ে গেছে। আমি মার্জনা করবেন, আমি কিন্তু তুলনা করছি না, উনি বিকজ আই হেট কম্প্যারিজন। কিন্তু হ্যাঁ, অমিতাভ বচ্চনের পাশে মিঠুন চক্রবর্তীর নাম এসেছে, এটা তো হয়েছে, 100% আছে। সেই মানুষটার সঙ্গে আপনার যখন কথা বলবেন, প্রথম মুহূর্ত থেকে আপনার মনে হবে সে আপনার পাশের বাড়ির লোক, এবং এইটাই ওর ইউএসপি সাকসেসের আমি মনে করি। মানে কি অসম্ভব ডাউন টু আর্থ, তার একটা কথাবার্তা, একটা বিহেভিয়ারে আপনি বুঝতে পারবেন না অত বড় স্টার, অত বড় স্টার। আমি অ্যাটলিস্ট বুঝতে পারিনি। শুনেছি উনি যেহেতু খুব লড়াই করে উঠেছেন, গৌরাঙ্গ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী এত লড়াই করে হয়েছেন এবং কষ্টটা দেখেছেন দিনের পর দিন, তাই জন্য আমি শুনেছি উনি নাকি অপচয় একদম, সে খাবারও একদম পছন্দ করেন না। মানে অপচয়, এরকম কোনো ঘটনা মনে আছে? হ্যাঁ, আমি দুটো ঘটনা তাই এক্ষুনি মনে হচ্ছে। আমরা ওই মাইসোরে হোটেলে রয়েছি, আমি আর মিঠুন চক্রবর্তী রয়েছি। তা আমাদের ড্রেসার কলকাতা থেকে ড্রেসার গেছে, সে আমার আর মিঠুন চক্রবর্তী ড্রেস ইস্ত্রি করবার জন্য একটা ইস্ত্রি নিয়ে এসছে, আর ড্রেসগুলো নিয়ে এসছে। আমরা ইস্ত্রি করে পরে আমরা শুটিংয়ে বেরোবো। তা লনটায় বসে রয়েছে, হঠাৎ সে আসছে। তা মিঠুন দা জিজ্ঞেস করছে, এই তুই এখানে কী করছিস? বললো, দাদা তোমার আর পিন্টুদার ড্রেস ইস্ত্রি করে দেবো। বলে, তোরা যে হোটেলে আছিস ওখানে ইস্ত্রি নেই, ওখানে প্লাগ পয়েন্ট নেই? বলে, আছে। ওরা তাহলে এখানে এসছিস কেন? মানে এটা কিন্তু ওর কার্পণ্য নয়। তারপর ড্রেসারকে বলছে, এই যে ল্যাম্পগুলো দেখছিস, একটা ল্যাম্প যদি ভেঙেছিস তাহলে কিন্তু আমি তোর 12 বাজিয়ে দেবো। মানে এই কথাটা এই যে মুহূর্তে মিঠুন চক্রবর্তী বলছে, সে মুহূর্তে ওর ওয়েলথটা আমি আর তোমাকে নাই বা বললাম। হ্যাঁ, সে তো আমরা অনুমান করতে পারি। এবং সে কিন্তু একটা বাল্ব বা একটা ল্যাম্প শেড যাতে নষ্ট না হয় সেই দিকে তার নজর রয়েছে, আমি সাক্ষী। এটা সত্যি শিক্ষণীয়। ভাবতে পারো, আমরা খেতে বসেছি, সেটা আরেকটা ছবি, সেটা আমরা ম্যাড্রাসে শুটিং করছি। আমি, লাবণী, যিশু, রচনা, মিঠুন দা একসঙ্গে খাচ্ছি। তো একটা থালায় চিকেনের একটা বোধহয় ব্রেন বা এরকম কিছু লাবণী খায় না, খেতে খেতে এরকম সরিয়ে রেখেছে। তাও লাবণী খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, খেয়ে প্লেটটা নামাতে গেছে। তো মিঠুন দা বলে, তুই ওরা খেলি না? লাবণী বললো, না ওটা আমি খাই না, ওর ঘেন্না করে খেতে। লাবণীর দিকে তাকিয়ে বলে, তোর খুব পয়সা হয়ে গেছে না, বড়লোক হয়ে গেছিস, আমি খেতে পেতাম না রে, বলে প্লেট থেকে ওটা তুলে নিয়ে খেয়ে নিল। ইয়েস। আরে বাপরে বাপ। পরে হোটেলে ফিরে আমি লাবণীকে বললাম যে, তুমি বুঝলেও কেন মিঠুন চক্রবর্তী হয়েছে? জাস্ট ভাবা যায় না কেন ও মিঠুন চক্রবর্তীটা হয়েছে, তুমি বুঝতে পারলে এই দুটো ইনসিডেন্টে? যে মানে এই সময়টা বলছি যে মানে ওয়েলথটা ছেড়ে দাও না, সেটা তো ওয়েলথটা নিয়ে আমার বলার মানে বলারই ভাবনাটা তখনও যে না এইটুকু এইটাও নষ্ট করা যাবে না, এটা তখনও তার মেন্টালিটি আছে। এবং তুমি বিশ্বাস করো মৃন্ময়, উনি তো ভীষণ আউটস্পোকেন মানুষ, ভয়ঙ্কর কথা বলেন, অলওয়েজ কথা বলেন। মিঠুন তার মুখ বন্ধ থাকে না, মানে ওই ক্যামেরার সুইচ অন হলে মুখ বন্ধ হয়, আর ক্যামেরার সুইচ অফ হলে আবার কথা বলতে আরম্ভ করেন, একদম এটা ওর হ্যাবিট। এবং অলওয়েজ নিজের পাস্ট বলেন। এই যে একটা আছে না, অনেক মানুষকে দেখেছি পাস্ট বলতে চায় না, লজ্জা পায় যে আমি গরিব ছিলাম বা আমি অশিক্ষিত ছিলাম, আজ আমার হয়েছে। অলওয়েজ মানে গর্বের সঙ্গে বলে কোন পাড়ায় কোন গলিতে কি কি বদমাইশি করেছিল সেগুলো আমি অন ক্যামেরা বলতে পারবো না, আমাকে এমন সবার সামনে আমাকে মানে ইন্ডিভিজুয়াল সে তুমি কল্পনাও করতে পারবে না। প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত মনে রয়েছে। শ্যামবাজারে কোন মন্দিরের সামনে কি করেছিল, কি বদমাইশি করেছিল, কার বাড়ির ছাদ টপকে গিয়ে তাদের বাড়ি থেকে আচার চুরি করে খেত, সেটা পর্যন্ত বলে। আর ওই বম্বের স্ট্রাগলটা, সেটা অবিশ্বাস্য, মানে তোমার চোখে জল এসে যাবে। এমনি বাঙালি বিদ্বেষ, বাঙালিদের অনেক ক্ষেত্রেই দেখা যায় জাতীয় স্তরে উঠতে দেওয়া হয় না।
আরেকজন পরিচালকের কথা বলবো, ঋতুপর্ণ ঘোষ, তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আপনার, তার সম্পর্কে কিছু যদি বলেন। মহরতে কাজ করেছিলেন না? শুভ মহরত, শুভ মহরতে শুভ মহরত করেছিলাম, আরেকটা ছবিও করেছিলাম ওর, ওই যে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা, হ্যাঁ, আর একটা রবীন্দ্রনাথের ওপর একটা ডকুমেন্টারি করেছিল, তাতে আমি একটা চরিত্র অভিনয় করেছি। আচ্ছা। যাই হোক, ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে বলতে গেলে তার শিক্ষা, তার লেখাপড়া, তার সৃষ্টি নিয়ে বলবার যোগ্যতা আমার নেই, সুতরাং আমি ওই দিকটা গেলাম না, ওই দিকটা লোকে জানে। সে কি কি ছবি করেছে, কেমন করেছে, ভালো করেছে না খারাপ করেছে, এটা আমার বলাটা ধৃষ্টতা। ঋতুপর্ণ ঘোষ মানুষটা সম্পর্কে আমার অদ্ভুত ধারণা আছে। মানে কি, ঋতু এমন একটা মানুষ, তুমি যখন ঋতুর সঙ্গে কথা বলবে বসে, তোমার মনে হবে যে ঋতুর দিক থেকে, ঋতুর পার্সপেক্টিভ থেকে ঋতুর সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে তুমি। আচ্ছা। আমি এরম মানুষ কিন্তু জীবনে খুব কম মিট করেছি। এমনভাবে তোমার সঙ্গে কথা বলবে, এমন আপন করে নেবে, মনে হবে যে তুমি ছাড়া ওর কোনো আপনজন নেই। কিন্তু ঋতু তার সৃষ্টির ক্ষেত্রে, মানে সেই যখন সিনেমাটা বানাবে, সেই সিনেমাটা বানানোর সময় ঋতু কিন্তু নির্মম ইন দ্য সেন্স, ঋতুর যেটা চায় সেটা চায়, সেইটুকু, সেই পারফেকশনটা। এবং এই যে বিভিন্ন কাহাবাত রয়েছে যে ঋতু একে কথা দিয়ে সে ছবিতে তাকে বাদ দিয়ে দিল, নিল না, এবং অভিনয় করালো, ডাবিংটা অন্য কাউকে দিয়ে করালো। আমার কিন্তু বারবার ওর সঙ্গে আমার খুবই সখ্যতা ছিল, কিন্তু বারবার আমার যেটা মনে হয়েছে যে আমি এখন বলতে পারি এটা সবাই জানেও, যে এই যে চোখের বালির সময় কন্টিনিউয়াস যে কাস্টিং চেঞ্জ হয়েছে, এমন হয়েছে বম্বের একজন অভিনেত্রী, তাকে স্ক্রিপ্ট অবধি দেওয়া হয়ে গেছিল, সেটা আমি জানি, তার নামটা আমি বলছি না। এবং তারপরে ওর সঙ্গে সঞ্জয় লীলা বানসালির এক জায়গায় দেখা হয়। সঞ্জয় লীলা বানসালিকে কথা বলে, আমি চোখের বালি করছি, আমি পেয়েছি, হিরোইন পেয়েছি, ঠিক আছে, আরও একটু যদি কাউকে জোগাড় করা যেত বম্বে থেকে, তখন সঞ্জয় লীলা বানসালি ঐশ্বরিয়া রায়ের কথাটা বলে। তখন ঋতু বলে, আমার সঙ্গে পরিচয় নেই, আমি তো পারবো না, আমি অ্যাক্সেসেবল নই। সঞ্জয় লীলা বানসালি বলেন যে ঠিক আছে, আমি যোগাযোগ করে দেবো, এবং যোগাযোগ করিয়ে দেয়। ও ঐশ্বরিয়ার বাড়ি যায়, স্ক্রিপ্ট শোনায়, তাকে রাজি করায়, এবং মুহূর্তের মধ্যে আগে যাকে কনফার্ম করেছিলেন তার থেকে স্ক্রিপ্টটা কেড়ে নেয়, কারণ তার বেটার পেয়ে গেছে। ওইখানে বড় নির্মম, ওখানে মানে আপাত দৃষ্টিতে নির্মম, আমি কাজের জন্য নির্মম, তার পারফেকশনের জন্য, তার পারফেক্ট, এবং ওই পারফেকশনের জন্য ও কাউকে বরাত করতো না। এরকম বহু ঘটনা ওর ছবিতে তোমরা জানো, পাঠ করেছে, অন্যকে দিয়ে ডাবিং করে দিয়েছে। চিরঞ্জিত অভিনয় করেছে ওর বাড়ি, সেখানে অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়েছে। কারণটা কিন্তু তার সঙ্গে চিরঞ্জিতদার কোনো শত্রুতা নেই, না, তার মনে হয়েছে যে চিরঞ্জিতদা যেভাবে কথা বলেন, সেই কথা বলাটা হয়তো এই চরিত্রের সঙ্গে যাচ্ছে না, এবং চিরঞ্জিতদা একটা স্টার, তো অবশ্যই তার ভয়েসটাকে ফেলে দিতে তার এক মুহূর্ত দেরি হয়নি। এটাতে আপাত দৃষ্টিতে খুব নির্মম মনে হতে পারে, কিন্তু ওর ছবির ভালোর জন্যে, পারফেকশনের জন্যে ও পৃথিবীর কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। এইটা হচ্ছে ঋতুর প্রথম গুণ, অন্যান্য গুণ ছাড়া। আর দ্বিতীয় যেটা মহৎ গুণ, সেটা হচ্ছে যে ওই রকম একটা সাকসেসফুল, ওইরকম একটা পণ্ডিত মানুষ, সে ধরো আমার সঙ্গে কথা বলছে, আমি ওর নখের যোগ্য না, ইন টার্মস অফ ট্যালেন্ট, ইন টার্মস অফ পোটেনশিয়াল, আমি ওর নখের যোগ্য না, ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে বসে কথা বলবে, ঘন্টার পর ঘন্টা। তুমি দেখলে মনে হবে যে আমার যে প্রিয় বন্ধু ওর আশেপাশে আর কেউ নেই, মুহূর্তে সবাইকে আপন করে নিতে পারে, এটা একটা ব্যাপার। এবং এটা আমি সবার ক্ষেত্রে দেখেছি। এটা এক জায়গায় মমতা শঙ্করকেও বলতে শুনেছি, যে ঋতু যখন কথা বলে তখন মনে হয় আমি বোধহয় ঋতুর সবচেয়ে কাছের মানুষ। সবাইকে তুই করে যখন বলবো না, একদম আপন করে নেয়, তাই না? ওর এই তুই বলাটা হয়তো কেউ খারাপ চোখে দেখে, কিন্তু আমি কি কখনো খারাপ চোখে দেখতাম না। এবং ওই রকম সাহসী পুরুষ মানুষ তো জানি না, আমি তো দেখিনি ভাই। মানে ওর যে ট্রান্সফরমেশনটা, সেটাকে ও যেভাবে ক্যারি করলো, এবং তার মধ্যে যে বোল্ডনেস, তার মধ্যে যে ঔদ্ধত্য বলবো না, তার মধ্যে যে সাহসিকতা, আমি সত্যি বলছি ঋতুর মতো সাহসী পুরুষ কিন্তু আমি খুব কম দেখেছি, এবং কোনো কম্প্রোমাইজ করতো না সেখানে।
মানে তুমি কি বলবে, তুমি কি ভাববে, সেটা ও জীবন থেকে মুছে দিয়েছিল। আমি এটা করছি, আমি এই ট্রান্সফরমেশনে বিশ্বাস করছি, অর্থাৎ আমি করব। আমাকে পৃথিবীতে কে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না। এটা সাহসী মানুষরাই পারে, আমরা পারি না, কারণ আমরা সাহসী নই। আমাদের সব সময় মনে হয় আমার পাশের বাড়ির লোকটা কি ভাববে, আমার ওই বন্ধুটা, আমার তো ভীষণ মনে হয়। ওই জন্য আমি প্রথমে বললাম না যে আমি ভীষণ ভীতু, ভীষণ মানে সাহসী মানুষ নই আর কি। আমাদের সৌভাগ্য হয়েছিল যে ওনাকে একবার টেলিসিন অ্যাওয়ার্ডে ওনাকে আমরা সম্মানিত করেছিলাম, এবং ওনার যে বক্তব্যটা আমি দাদা একদিন শোনাবো আপনাকে, যে কি পারফেক্ট, যে আমি ওর কাছ থেকে শিখি। বেশ কয়েকজন অভিনেতার সামনে বসে আছি, আমি ওর কাছ থেকে শিখেছি অভিনয়। মানে সেই ছবিটা করেছিল আরেকটি প্রেমের গল্প, ওই ছবিটার জন্য। আমি তোমাকে একটা এই সূত্র ধরে একটা কথা বলে রাখি, তুমি জেনে রাখো। ঋতু এমন একজন ডিরেক্টর ছিল, যখন ঋতু সাকসেসের একেবারে কি বলবো মানে চূড়ায় বসে রয়েছে। তুমি জানো যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম সিনেমায় কোন কোন ছবি তৈরি হচ্ছে, সেই ছবিতে কোন কোন অভিনেতা অভিনেত্রী অভিনয় করছে, এবং তারা কবে শুটিংয়ে যাচ্ছে, কবে আউটডোরে যাচ্ছে, সমস্তটাও জানতো। আমার কাছে তার এক্সাম্পল রয়েছে। একদিন আমাকে ফোন করে বলছে যে আরে লাবণী কোথায় আছে রে? আমি বললাম লাবণী তো আউটডোরে গেল গো। বলো ও স্বপনদার আউটডোরে গেল? সত্যি সত্যি লাবণী তখন স্বপন সাহার আউটডোরে গেছে। অর্থাৎ কি না, এই যে মার্জনা করো যে আজকের একটা বাঞ্চ অফ ডিরেক্টরস যাদের মেন স্ট্রিম সিনেমাকে যারা প্রকাশ্যে ইলেকট্রনিক মিডিয়াতে গার্বেজ বলেছে, আমি নাম বলছি না, এইখানে ঋতুপর্ণর সঙ্গে এদের ডিফারেন্স হয়ে যায়। ঋতুপর্ণ কিন্তু কোনো দিন মেন স্ট্রিম সিনেমাকে গার্বেজ বলেনি, অথচ আমি আজকের যুগের একজন অত্যন্ত ভালো পরিচালক, আমি তার সিনেমার ভক্ত, আমি তার অভিনয়ের ভক্ত। এত ভালো পরিচালক, এত ভালো অভিনেতা, তিনি সম্প্রতি একটি পডকাস্টে বসে গার্বেজ কথাটা ইউজ করেছেন। অথচ মেন স্ট্রিম সিনেমাই তো বাঁচিয়ে রেখেছে সিনেমা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন, সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে মেন স্ট্রিম সিনেমা। এই যে আজকে চরম দুঃসময়, সব হল বন্ধ হয়ে গেছে। কলকাতা শহরের হল দুটো বন্ধ হয়ে গেছে, মানে সম্প্রতি দুটো হল, তুমি জানো, দ্যাট ইজ বিকজ অফ ল্যাক অফ কন্টেন্ট। জাস্ট বিকজ অফ ল্যাক অফ কন্টেন্ট, মেটেরিয়াল নেই, মানে সিনেমা নেই রিলিজ দেওয়ার মতো। এক একটা সিনেমা রিলিজ হচ্ছে 6টা 7টা করে টিকিট বিক্রি হচ্ছে, তুমি বুক মাই শো করে চালাবে, কি করে সে হলটা চালাবে এত টেকনিশিয়ান? তো সেটা তো মেন স্ট্রিম সিনেমা নেই বলে, মেন স্ট্রিম সিনেমা যে কোনো কারণেই ধ্বংস হচ্ছে, সেটা তুমি আলোচনা করলে আমি তোমাকে অঙ্ক করে বুঝিয়ে দিতে পারবো। কিন্তু মেন স্ট্রিম সিনেমা নেই বলেই তো, তাই তো মাল্টিপ্লেক্সের অ্যাওয়ার্ড পাওয়া সিনেমা দিয়ে তো কোন ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না। এবং তারা তো নমস্য ডিরেক্টর। আমি সমস্ত সিনেমা কিন্তু দেখি, আমি তাদের সিনেমার ভক্ত, কিন্তু আমি মেন স্ট্রিম সিনেমাকে গার্বেজ বলতে পারবো না বস। ঠিক কথা। এই যে একদিন চিরঞ্জিতদা বলছিলেন যে এই যে যখন মানে সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল, এত সিনেমা হল ছিল এবং হলে সেই সিটি পড়তো, সেই দর্শকটা বড় মিস করছে মনে হয়। হ্যাঁ, তুমি আমাকে বলো না যে সিঙ্গেল স্ক্রিন ছাড়া কোনদিন স্টার তৈরি হয়েছে, ইনক্লুডিং আমি শাহরুখ খান সালমান খানকে বলছি। শাহরুখ খান সালমান খান তো সিঙ্গেল স্ক্রিন সিনেমার স্টার। তুমি তারপরে আমাকে প্রচুর ভালো অভিনেতা অভিনেত্রী সারা ভারতবর্ষে এসছে, আমরা তাদের ছবি দেখি, মানে এক্ষুনি আমি নাম মনে করছি, শাহিদ কাপুর ফ্যান্টাস্টিক অ্যাক্টার, নতুন নতুন ছেলে, কার্তিক আরিয়ান দুর্দান্ত লাগে, আমার সব ভালো লাগে, কিন্তু তারা স্টার নয় শুধু একটাই কারণ তাদের ছবিটা সিঙ্গেল স্ক্রিনে এলো না। যতক্ষণ সিঙ্গেল স্ক্রিনের লোক সিটি না মারবে তুমি স্টার হতেই পারবে না, পয়সা ছুড়ে মারতো আগে। হ্যাঁ, তো সেটা মানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আজকের বুম্বা অবধি, তারা শাহরুখ খান, তারা সবাই সিঙ্গেল স্ক্রিনে প্রতিষ্ঠিত হয়েছে, এটা তোমাকে মানতেই হবে। ঠিক কথা। আচ্ছা, অনেক অভিনেতা অভিনেত্রীরা এখন রাজনীতির ময়দানে। কৌশিক ব্যানার্জিকে কখনো আমরা কোনো রাজনীতির ময়দানে দেখিনি। আমার মতো ভীতু মানুষ রাজনীতি কি করবে? আমার তো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মেই দেখিনি, লাল নীল সবুজ হলুদ কোথাও দেখিনি। না, কেন? তার কারণ হচ্ছে যে পলিটিক্স করতে গেলে না প্রথমত একটা সাহস দরকার পড়ে। অসম্ভব সাহসী মানুষ না হলে পলিটিক্সটা করা যায় বলে আমি মনে করি না।
কিন্তু আপনার অনেক জুনিয়ররা তো এখন প্রতিনিধি। তারা অনেক সাহসী আমার থেকে। আমি পলিটিক্স করতে গেলে যে ক্রাইটেরিয়া তার একটাও আমি কোয়ালিফাই করিনি। সাহস, অনর্গল মিথ্যে কথা বলা, মানুষের মানে মুহূর্তের মধ্যে মানুষের চোখ উল্টে দেওয়া, আজ যাকে বাবা বলছে কাল থেকে তাকে খিস্তি করা, কালকে যাকে খিস্তি করছে পরের দিন তাকে বুকে জড়িয়ে ধরা, এই যে ট্রান্সফরমেশনগুলো গিরগিটির মতো, এই কতগুলো ক্রাইটেরিয়া থাকলে পলিটিক্সে সুবিধে হয় বলে আমার ধারণা। এগুলো কোনোটাই আমার না। প্রথম কথা, আমার তো সাহসই নেই। একটা কারেজ লাগে না যে যেটা দিয়ে এটা লড়ে যাবো, ফাটিয়ে দেবো, দেখে নেবো কত বড় মাস্তান। আমার এসব নেই ভাই। মানে পর্দায় যে মাস্তান দেখি আমরা, নেগেটিভ দেখি, সেটা বাস্তব ক্ষেত্রে কৌশিক-বাড়ি একদম অন্যরকম, একদম রিভার্স। মানে আমি মৃন্ময়, আমার ব্যক্তিগত জীবনে আমি তোমাকে বলছি, তুমি হয়তো বলবে মিথ্যে কথা বলছি, সেটা আমার চলচ্চিত্রের যে সমস্ত বন্ধু বান্ধব তারা সবাই জানে, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি জানে, আমার সঙ্গে এই 45 বছরে তুমি ভাবতে পারো একটা লোকেরও ঝগড়া হয়নি। শুনিনি কখনো। তার মানে কি আমি সবার পছন্দের, নাকি আমার সবাইকে পছন্দ হয়েছে? অপছন্দ সেটা তো হয় না, সেটা হয় না। সেটা ডিসলাইকিংস থাকবে, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, সবই থাকবে। কিন্তু আমি সত্যি সত্যি মৃন্ময় বলছি, আমার সঙ্গে কারোর কোনোদিন ঝগড়া হয়নি। আমি একটা জিনিস থিওরি ফলো করি, যখনই আমি দেখি যে আই এম নট অ্যাকসেপ্টেড, আই এম নট ওয়ান্টেড, আই এম নট রিকোয়ার্ড, নিজেকে সরিয়ে নি, সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নাও সেখান থেকে। কারণ আমি ওই ক্ল্যাশেই যাব না। তোমাকে আমি বোঝাতেই যাব না যে তুমি যেটা ভাবছো সেটা ভুল আর আমি যেটা ভাবছি সেটা উল্টোটা। আমি কোথাও থেকে যখন সরে আসি তখন তাকে বলি যে ভাই সব দোষ আমার, আপনি যা বলছেন একদম ঠিক বলছেন, কিন্তু আনফর্চুনেটলি আমি ম্যাচ করাতে পারছি না, তো চলো ইট ইজ বেটার আমরা করলাম না কাজটা, দূরে সরে গেলাম। অ্যাজ এ রেজাল্ট অফ হোয়াট, আমার সঙ্গে কোনো অভিনেতা অভিনেত্রী, কোনো টেকনিশিয়ান, কোনো পরিচালক, কোনো প্রযোজক, কারোর সঙ্গে আজ অব্দি আমার ঝগড়া হয়নি। আমার বাড়িতে আমার সঙ্গে ঝগড়া হয় না। এবং লাবণীদির সঙ্গে আপনার দাম্পত্য জীবনও খুব সুন্দর এবং খুব আন্ডারস্ট্যান্ডিং দেখি আমরা। আমি তো বললাম, আমি ঝগড়া মানে লাবণী হয়তো রাগড়াই করলে চিৎকার করলো, সব ওর চিৎকার থেমে গেল। থেমে যাওয়ার পর আমি বললাম, ও আচ্ছা তাহলে কি করা যায়। মানে রাগার কোনো স্কোপ নেই, ঝগড়ার কন্টিনিউ আর হবে না, তো ইয়ে নেই না, মানে সাপোর্ট পাবে না, সাপোর্ট পাচ্ছে না। তুমি ঝগড়াটা কখন করবে? আরেকজন যদি ঠিক আছে তোকে মেরে দেবো, তুই মারবি কি? এক পক্ষ কুল, আরেক পক্ষ, এবং সেটা কিন্তু আমার নর্মাল প্রসেস। মানে আমি জীবনে ওই সময়টা অপচয়ই করব না। ঠিক কথা, ঠিক কথা। ওই ঝগড়া ঝাঁটি, অশান্তি, মারামারি, কাটাকাটি, তার থেকে একটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। সুতরাং ঝগড়া করে জীবনের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমার সত্যি বলছি, বাড়িতে ঝগড়া হয় না। তুমি বিশ্বাস করো, তুমি জিজ্ঞেস করবে লাবণীকে, ও চিৎকার করলো, না এটা হচ্ছে না, এটা ঠিক নয়, সব চিৎকার থেমে গেল। ও তাই নাকি, এরকম হলো বুঝি, তাহলে কি করা যায়। ছেলের কি অভিনয়ের প্রতি কোনো টান আছে? না না না, একদম না। ও একদম আজকের যুগের ছেলে, অভিনয়ের প্রতি কোনো টান নেই। ও খুব মানে ভিউয়ার, মানে সারা পৃথিবীর সিনেমা দেখে। ছেলের জীবনের লক্ষ্য কি, কি করতে চায়? এটা আমি আমার জীবনের লক্ষ্য কোনোদিন খুঁজে পাইনি। তুমি বিশ্বাস করো, এই যে অনেকের হয় না যে ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিলাম, আমি অ্যাক্টর হব, আমি ফুটবলার হব, আমি ক্রিকেটার হব। আমার সত্যি সত্যি সেটা ছিল না। এটা হয়তো তুমি বলবে যে আজকে আমি মডেস্টি দেখাচ্ছি বা মডেস্টি করছি, না, আমার কিচ্ছু জীবনে টার্গেট ছিল না। আমার আজও কোনো টার্গেট নেই। বিশ্বাস করো, সকালবেলা যখন গাড়ির চাবিটা স্টার্ট দিই তখন ঈশ্বরকে বলি, চলো আজ ভি খানা মিল গয়া। আমি জানি না আমার কালকে কি হবে, আমি কালকে কি করতে পারবো, কি করতে পারবো না। অত প্ল্যানিং নেই, চলছে একটা গদে, চলছে বাস, চলছে। মানে হয় না যে আচ্ছা এখান থেকে যাও ওই লোকটার বাড়ি, ওই লোকটার সঙ্গে ওই কানেকশানটা আছে, তাহলে এই রাস্তাটা দিয়ে হেঁটে ওই কানেকশানটা পৌঁছানো যায়। আমি যদি নিজে যাই অনেক ঘোরা, চলো ওই দিকটা যাই। এই যে কন্টিনিউয়াস প্ল্যানিং, এটা আমি সারা জীবনে করিনি মৃন্ময়, বিলিভ মি। সেটা আমার বন্ধুবান্ধবরা জানে। আমার ছেলেও না ঠিক ওই রকম, ঠিক মানে আচ্ছা এটা করতে বল, চলুক লেটস সি। বুম্বাদার সঙ্গে করে দিতা প্রসেনজিৎ চ্যাটার্জি আমার বুম্বার সঙ্গে অন ক্যামেরায় সেদিনকে আমি বুম্বাকে এটা হাসতে হাসতে বলেওছি, ওর
যখন পদ্মশ্রী পেলো তখন ওর বাড়িতে একটা বিরাট গেট টুগেদার হয়েছিল। সেখানে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলেন, যেমন তুমি জিজ্ঞেস করছো, আমি বললাম বুমার সঙ্গে আমার হৃদ্যতাটা শুরু হয় ইন দ্য ইয়ার 1982-83, যখন আমরা একই থিয়েটারে একই পে স্কেলে কাজ করি। এবং সেই দিনের বুম্বাকে জানে বা দেখেছে এমন একটা লোকও ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, আচ্ছা, আমি ছাড়া একজনও নেই। তাই সেই ভদ্রলোককে আমি বললাম যে আপনি আমাকে এইভাবে প্রশ্ন করবেন না, ওর পদ্মশ্রী পাওয়াতে আনন্দিত কি দুঃখিত, শুধু জেনে রাখুন যে ওকে নিয়ে আমি বই লিখতে পারি এবং সেখানে আমার কোনো কম্পিটিটর থাকবে না। মানে এত কিছু জানা আর কি। হ্যাঁ, বাহ। মানে ওর দমদমের বাড়িতে থেকে ওর বালিগঞ্জ স্টেশন রোডে জ্যোতির্ময় বোসের গেস্ট হাউসের সিঁড়ির তলার একতলা, সিঁড়ির নিচে একতলায় একটা ঘরে, ওই সময়টা থেকে আজকের উৎসব অবধি এই যে জার্নিটা একজনও নেই। ওর বোন, ওর মা মারা গেছেন, ওর বাবার সঙ্গে তখন টেম্পোরারিলি একটা ডিট্যাচমেন্ট ছিল, সেটা অন্য পার্ট, ওটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এমন একজনও নেই যে আমি যা বলতে পারি বা আমি যেটা জানি সেখানে আমার কোনো কম্পিটিটর নেই। এক কথাই হচ্ছে এটা। দেখো এখনও বোম্বাদা একইভাবে করে যাচ্ছে এবং আমাদের সত্যি খুব গর্বের বিষয় যে এবছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের পদ্মশ্রী পেলেন, এটা আমাদের বাঙালি হিসাবে খুব গর্বের বিষয়। আমরা দাদাকে অভিনন্দন জানাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আচ্ছা, কখনো পরিচালক হওয়ার ইচ্ছা হয়নি? না, এটা কিন্তু একদম হয়নি। হয় না? হয়নি। কেন হয়নি? দেখো, আমি বরাবরই মেন স্ট্রিম সিনেমা, মেন স্ট্রিম থিয়েটার বা মেন স্ট্রিম জবের সঙ্গে কানেক্টেড বা কর্মী যাই বলো। এবং খুব সত্যি কথা বলতে কি, যে এই পরিচালক হতে গেলে কতগুলো রাস্তা রয়েছে, যে রাস্তাগুলো দিয়ে হাঁটতে হয়। সেখানে আমি প্রথমেই তোমায় বললাম না, প্রথম কোয়ালিটি হচ্ছে অ্যাপ্রোচ, কনভিন্স। আমাকে তো পরিচালনা করতে গেলে প্রথমে ফান্ড জোগাড় করতে হবে। সেই ফান্ডটা জোগাড় করতে গেলে আমাকে মানুষকে কনভিন্স করতে হবে, আমাকে গিয়ে তাকে বোঝাতে হবে যে আপনি আমায় টাকা দিন, আমি এটা সিনেমা বানাবো, তার থেকে এই প্রফিট হতে পারে, এই লস হতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো আমি তো কনভিন্স করতে পারবো না, क्योंकि मैंने जिंदगी में कभी किसी के सामने हाथ नहीं फैलाया। আচ্ছা, এখনো এই যে যখন মঞ্চে অনুষ্ঠানে যান, 1 ঘন্টা গান করেন, মনের আনন্দে গান করেন এবং দর্শক পাগলের মতো শুনতে যায়, দাদা ওই গানটা হোক, কতটা ভালো লাগে? অসম্ভব ভালো লাগে। কালকে রাত্রিও গিয়েছিলাম কাকদ্বীপে। আমি আজও জানি না মৃন্ময়, আমি কখনো গান শিখিনি, আমি গানের কোনো সারগম জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। কিন্তু গানটা খুব ভালো করেন, আমি একবার শুনেছিলাম। আমি ওইটাই বললাম যে আমার জীবনে যদি ঈশ্বর কিছু কিছু গিফট করে থাকেন, দুটো জিনিস গিফট করেছেন আমাকে। একটা হচ্ছে গিফট, বাকিটা আমার অভিনয়টা কিন্তু আমার জার্নি। হ্যাঁ, সেটা আমি শিখেছি, লড়েছি, থেকেছি, দাঁত কামড়ে পড়ে থেকেছি, রাতের পর রাত থিয়েটার করেছি, যাত্রা করেছি, মানে সেটা আমার একটা জার্নি। কিন্তু দুটো জিনিস ভগবান আমাকে গিফট করেছেন। একটা জিনিস হচ্ছে অনেস্টি, এটা ভগবান আমায় গিফট করেছেন, আমি অত্যন্ত যত্ন সহকারে সেটা মেনটেন করি, অত্যন্ত যত্ন সহকারে। তুমি আমার সামনে 1 কোটি টাকাও যদি ফেলে রাখো, আমাকে ডিসঅনেস্ট হতে বলো, আমি হব না। এটা অনেক বড় কথা। একদম। আমি এরকম আমার জীবনে অনেক এক্সাম্পল আছে, সেগুলো আমি বলছি না। আরেকটা জিনিস ভগবান আমাকে গিফট করেছেন, সেটা আমার গলার সুর। সেটার আমি পারফেকশন নিয়ে কিন্তু কথা বলছি না। তুমি জানো, আমি যখন জি বাংলায় সারেগামাপা দেখি, আমি এমন একজন অডিয়েন্স যে জবে থেকে সারেগামাপা আর ইন্ডিয়ান আইডল হয়, আমি কোনো দিন স্পেশালি সারেগামাপার কোনো এপিসোড আজ অবধি মিস করিনি। আজ অবধি না। ইয়েস। তার কারণটা প্রথম কথা গান ভালোবাসা, অসম্ভব ট্যালেন্টেড
বাচ্চা ছেলেমেয়েরা গান করে, অসম্ভব জনপ্রিয় গানগুলো করে, আমার শুনতে ভালো লাগে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে ওখানে শান্তনু মৈত্র বলে একজন জাজ বসে থাকেন, আরেক গুণী মানুষ। ওর জাজমেন্ট আমাকে গান শিখিয়েছে। হ্যাঁ, মানে ওগুলো আপনি মন দিয়ে দেখেন ওই এবং বিষয়গুলো? ও কি বলে, আমি তখন গান গাইতে গিয়ে বুঝতে পারি আমি তো প্রথাগত মানে কোনো আমার শিক্ষা ট্রেনিং নেই নেই আর তো, কি, ট্রেনিং নেই গানের। কিন্তু আমি ওর কমেন্টগুলো, ওর সাজেশনসগুলো আমি একদম মাথার ভেতরে বসিয়ে রাখি। বাহ। ল্যান্ডিং নোটটা এরম হওয়া উচিত, আমি ল্যান্ডিং নোটটা জানলাম যে এটাকে ল্যান্ডিং নোট বলে। আমি গান গাইতে গিয়ে বুঝতে পারলাম যে আমার ল্যান্ডিং নোটটা ঠিক তো পড়ছে না, দর্শক বুঝতে পারে না সব। দর্শক তো একটা গান শুনে হ্যাঁ, আমি কিন্তু নজর দিলাম এবং আমি সেটা চেষ্টা করলাম এবং আমি পারলাম, কারণ আমি তো কোনোদিন ওই সারগাম সারেগাম, আর আমার তো ওটা অ্যাম্বিশনও নয় যে আমি সিঙ্গার হব না। আমি যেহেতু গান গাইতে ভালোবাসি, যে কোনো কারণেই হোক, গত 30 বছর ধরে আমাকে মিউজিক্যাল শোতে লোকে নিয়ে যায়। কেন নিয়ে যায় আমি জানি না। এবং আমি প্রথম দিন থেকেই, যখন আমি গিয়েছিলাম, আমি প্রথম দিন থেকে একটা জায়গায় টার্গেট করেছিলাম যে আমি স্টেজে দাঁড়িয়ে 4টে সিনেমার ডায়লগ বলে, 4টে সিরিয়ালের ডায়লগ বলে টাকা নিয়ে বাড়ি ফিরবো না। আমি তাদেরকে কিছু না কিছু ফেরত দেবো। ধরো আমি খারাপ জিনিস ফেরত দিলাম, খারাপ গান গাইলাম, কিন্তু আমার চেষ্টাটা থাকবে। আমি কোনো দিন আজ অবধি কোনো স্টেজ শোতে 1 ঘন্টার আগে নামিনি। ইয়েস স্যার, সে তুমি তোমার প্রচুর মিউজিশিয়ান বন্ধু বান্ধব আছে, গেলে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। সেটা কারণটা কিন্তু ওইটা, আমার অনেস্টি আমাকে আটকে ছিল। আমি তো অ্যাটলিস্ট 4টে ডায়লগ বলে নেবে আসতে পারতাম। হ্যাঁ, দুটো ডায়লগ বললাম, একটা গান করে চলে এলাম। অনেকেই করে তাই, অনেকেই করে, তাই বেশ করে, তারা ভুল করে আমি তা বলছি না। আমি কিন্তু প্রথমেই কন্ডিশন করিনি যে আমি কোনো ডায়লগ ফায়লগ বলবো না। তাহলে আমাকে তো 1 ঘন্টা থাকতে হবে, তাহলে আমাকে গান গাইতে হবে। 1 ঘন্টা গান করা, Yes, চারটি গানই কথা না, ফুল প্রফেশনাল সিং। ইয়েস স্যার। এবং আমি আবারও বলছি যে আমার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সকে তুমি যদি ভাবো যে বিরাট বৌদ্ধ অডিয়েন্স, না, সাধারণ অডিয়েন্স। এবং বৃদ্ধ বুড়ি এরম বসে রয়েছে, বৃদ্ধরা বসে রয়েছে, 4টে চাষি হয়তো ধান খেতের দিকে মুখটা তাকিয়ে রয়েছে। তারা প্রথম 5 মিনিট হয়তো দেখলো, ও আচ্ছা এই লোকটা সিনেমাতে অভিনয় করে, নেগেটিভ রোল করে, ও আচ্ছা। 1 ঘন্টা কি করলাম? কিশোর কুমার আর কার গান করেন? আরেকটা যেটা মৃন্ময়, যেটা আমি মানে আমাকে কেউ যাতে ভুল যেন না বুঝবেন প্লিজ। আমি ছোটবেলা থেকে সৌভাগ্যবশত এমন গানের শিল্পীদের মিউজিক্যাল শো দেখেছি যেগুলো তুমি বললে অবাক হয়ে যাবে আজকে। আচ্ছা, শোনো তুমি, আমি লতা মঙ্গেশকর, আশা ভোসলে একসঙ্গে অন স্টেজ দেখেছি। লোকেশনগুলো বলে দিচ্ছি: সল্টলেক স্টেডিয়াম, সুভাষ চক্রবর্তী। সুভাষ দা কলকাতা 300 বছর উপলক্ষে একটা বিরাট শো করেছিলেন আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে। আচ্ছা, সেখানে একই মঞ্চে লতা মঙ্গেশকর, আশা ভোসলে এসেছিল। আমি সেটা দেখেছিলাম। আমার সঙ্গে সুভাষ দার খুব সখ্যতা ছিল। বাহ। আচ্ছা, আমি কিশোর কুমার, আর.ডি. বর্মন, আশা ভোসলের যে টিমটা ছিল সেটার অন্তত 6টা থেকে 7টা শো দেখেছি। তখন নেতাজি ইন্ডোরে হতো, 10 টাকা টিকিটের দাম ছিল। মানে কিশোর কুমারের পারফরমেন্স লাইভ দেখেছেন অনেকগুলো? 6 থেকে 7টা। আরে, আরেকটা জিনিস তোমরা জানো না, এই যে মেনকা সিনেমার সামনে যে একটা স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামে ইন দ্য ইয়ার, ধরো আমি বলছি 75, একবার অশোক কুমার নাইট নিয়ে ওখানে ঝামেলা হয়েছিল। সেটা তো অনেক আগে, তখন আমরা ছোট। আচ্ছা, সেটা তো রাত্রিরে 74 বা 75 এই সময়, ইন দ্য ইয়ার 74-75 হবে। কোনো এক শনি রবি সকালবেলা 10টার সময় 2 দিন শো হয়েছিল কিশোর কুমার, আর.ডি. বর্মন, আশা ভোসলে। আমি দুটোই দেখতে এসেছিলাম। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হয়েছিল। আর.ডি. বর্মন, কিশোর কুমার, আশা ভোসলে দিনের বেলা শো হয়েছিল। তুমি এটা, যারা পুরনো লোক রয়েছে, তোচনদা হ্যাঁ, আমি সজলদা এসেছিলেন কদিন আগে, সজল মিত্র, জানতে পারবে। সজলদাও নিশ্চয়ই জানবেন। হ্যাঁ। আমি কিন্তু সেখানে ফার্স্ট রোতে বসে দেখেছিলাম। ইয়েস স্যার, জীবন ধন্য। আমি কিশোর কুমার, মোহাম্মদ রফি একসঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল দেখেছিলাম। আরে বাপ, বুঝতে পেরেছো? কিশোর কুমার, লতা মঙ্গেশকর দেখেছিলাম হোপ 86, ঐতিহাসিক প্রোগ্রাম। আর বাংলার শিল্পীদের কথাটা আমি বাদ দিচ্ছি তোমাকে।
হেমন্ত মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, ইলা বসু, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, আরতি মুখার্জি, মাধুরী চট্টোপাধ্যায়, অরুন্ধতী ওম চৌধুরী, শিবাজি দা, মুক্ত, মানে কোনো শিল্পী বাদ নেই, সবার আমি সবার অনুষ্ঠান অসংখ্যবার অজস্রবার। তরুণ বন্দ্যোপাধ্যায় দেখেছেন? তরুণ বন্দ্যোপাধ্যায় দারুণ জমাতে পারতেন স্টেজ, দুর্দান্ত। চলরিনা বলে একটা গান আছে, টান দিতেন, চলরিনা, এইবার ওই টানটা দিতেন, ওই হাততালি পড়বে, মানে এমন থামবে, বুকে এমন দম, ওই হাততালিটা যতক্ষণ না পড়বে উনি ওটাকে টেনে থাকতেন। কি শিল্পী! আলতা পায়ে আলতো ছোঁয়া, কত হিট গান ছিল না? পিন্টু ভট্টাচার্য, কি এদের আমি সবার শো দেখেছি। চলনা দীঘার সৈকত ছেড়ে যাও বনে, এক তাজমহল গড়ো, আরে এক তাজ, সোনার ওদের গান। তো এই এত মানুষের, এত শিল্পীর গান দেখেছি যে হয়তো বা তখন থেকেই মনের ভেতরে মানে গানকে ভালো। এই মানুষ অরিজিনাল যারা ছিলেন তাদের মোহাম্মদ রফি দেখেছেন, কিশোর কুমার, আশা ভোসলে সবার দেখেছেন। পরবর্তী ক্ষেত্রে গুরুদেব কিশোর কুমার চলে যাওয়ার পর 87 সালে অনেক আবার দেখা গেল তাদের গান অনুকরণ করেন। আমি গৌতম ঘোষ, অমিত গাঙ্গুলি, কিংবা পিরাজ ছিলেন, গিরিশ দাবে ছিলেন, এদের অনুষ্ঠান দেখেছেন কখন? আমি গৌতম দত্ত দেখেইছি অবশ্যই, অমিত আমাদের থেকে অনেক জুনিয়র, গৌতম দত্ত দেখেছি। পিরাজ বলে একজন ছিল, পিরাজ, হ্যাঁ, মোহাম্মদ রফি, হ্যাঁ আমি দেখেছি। আর সব থেকে বড় কথা, অমিত কুমার, মানে কিশোর কুমারের ছেলে অমিত কুমার, প্রথম শো যেটা ও বলে, ঠিকই বলে, যে বড়বাবুর বাড়ির সামনে, মানে গিরিশ মুখার্জি রোডে করেছিল, সেই সময় রুমাদি ওকে নিয়ে আমাদের এই লামার্টিনা স্কুলের একটা অডিটোরিয়াম ছিল, লামার্টিনা, মিন্টু পার্কের ওখানে, ওখানে একটা অডিটোরিয়াম ছিল। রুমাদি অমিতকে দিয়ে একটা শো করেছিলেন ওখানে, এবং সেটা আমি দেখতে গিয়েছিলাম। তখন অমিত এত নাম করেনি, কিন্তু মানে কিন্তু দুরন্ত পারফরমেন্স। অমিত এখনো ভালো, না সেদিনও দুর্দান্ত, এখনো সেই রেঞ্জ, মানে ও গলার ওপরটা আমি তোমায় বলছি বাঁধিয়ে রাখবার মতো। তারপর কি বলুন তো, অমিত দা গানের সঙ্গে সঙ্গে যে বাবার গল্প, ও মন খুশি, ওইটা আজ এখনকার অমিত গাঙ্গুলির শো এর না ইউএসপি হচ্ছে ওইটা, প্রত্যেকটা গান তৈরি হওয়ার গল্প, সেগুলো চোখে জল এসে যায়। এবং ওই প্রত্যেক গলাটা না আরডি বর্মনের বলতে, ওইটা করতে অশোক কুমার, দাদামণি বলো, সেইটা মানে আমার গানের প্রতি ভালোবাসাটা, আমার বিশ্বাস যে ওইখান থেকে জমে গেল। তারপর কেন গলায় সুর এলো আমি জানি না, মানে আমার এটা আমাকে ঈশ্বর দিয়ে দিল, এবং সেটাও আমি কিন্তু আজ ধরো 30-35 বছর ধরে আমি না কোনো অর্গানাইজারের এক্সক্লুসিভ, কিছুই না, মানুষ ভালোবেসে নিয়ে গেলো। এবং আবারও সেটা যেটা বলছি, যে আমি টার্গেট করে রেখেছিলাম যে আমাকে 1 ঘন্টা কিছু করতেই হবে, এবং সেটা অ্যাকসেপ্টেড হতে হবে। আর স্টেজ এমন একটা জিনিস, জানো তো, ওখানে তুমি অ্যাকসেপ্টেড না হলে তোমাকে 5 মিনিটে নামিয়ে দেবে, ওখানে কোনো কম্প্রোমাইজ, তুমি কে, কোন ব্যানার, কিচ্ছু না, স্টেজে গান গাইতে বলে আছো, না হলে নেই। তো সেটা ধরো আজ 30-35 বছর করছি, মানে হয়তো কিছু, মানে টেম্পোরারিলি ওই 1 ঘন্টা হয়তো বা কিছু দিতে পারছি। আমি আবারও বলছি কিন্তু, যে আমাকে গায়ক ভেবো না, কিন্তু একটা প্যাকেজ তো, একটা কোনো এন্টারটেনমেন্ট প্যাকেজ তো নিশ্চয়ই তৈরি হচ্ছে, নাহলে কেন আমাকে নিয়ে যাবে বলতে, কি কারণ? এটাই দর্শকের ভালোবাসা, এর থেকে আর কিছু হয় না। যতই পুরস্কার থাকুক, কিন্তু এই দর্শকদের ভালোবাসা যে পুরস্কার, এর কোনো তুলনা হয় না। তারা তো শীতের মধ্যে ধরো মাঠের মধ্যে বসে রয়েছে, তো সেটা তুমি তাকে 1 ঘন্টা বসিয়ে রাখছো, একটা আমার মুখ দেখবার জন্য তো বসবে না, আর কত দেখবে আমাকে, তুমি বলো, আর কত দেখবে? আমি 35 বছর স্টেজ করছি, যাত্রা, ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার, প্রফেশনাল থিয়েটার, জেলায় প্রতিটি প্রতিটা মাঠ আমার চলছে। আমাকে তো দেখার কোনো আগ্রহ থাকতে পারে না, পারফরমেন্সটা নিশ্চয়ই মানুষের ভালো লাগে, একমাত্র যদি আগ্রহ থাকে সেটা হচ্ছে পারফরমেন্স। এবার তুমি সেই পারফরমেন্সের মধ্যে গিয়ে ওই সাটা কেন ওখানে পড়লোটা, ওই নিটা কেন কম, ওইটা ভাবলে হবে না, আমার ওকে বলে কোনো লাভ নেই, কারণ আমার কোনো দায় নেই ওটা। আচ্ছা, কৌশিক ব্যানার্জি সুদর্শন, সুপুরুষ, কখনো হিরো হিসেবে আমরা কি পেলাম না কেন? মানে আমরা নায়ক হিসেবে পেতে পারতাম। দেখো, একটা জিনিস আমি জীবনের প্রথম দিন বুঝে গিয়েছিলাম, যে আমি কিন্তু যে কোনো কারণেই হোক হিরো মেটেরিয়াল নই।
হিরো মেটেরিয়ালটা না একটা অন্য জিনিস, ওই যেটা আমি তোমায় বললাম না যে ওটা কিন্তু একটা ঈশ্বরের দান থাকে, একটা ঈশ্বরের দান থাকে, একটা এক্স ফ্যাক্টর থাকে যেটা ঈশ্বর দিয়ে পাঠায়, ওটা কিন্তু তৈরি করা যায় না। আমাকে ঈশ্বর ওটা দেননি এবং ওটা আমার নেই, সেটা আমি অত্যন্ত বুদ্ধিমান মানুষ বলে একদম জীবনের প্রথম দিকে বুঝে গিয়েছিলাম। আমি যদি ওটা বুঝতে না পারতাম তাহলে কিন্তু জীবনে একটা ক্ষোভ থাকতো, সেটা এখন নেই। ফ্রাস্ট্রেশন এসে যেত, ফ্রাস্ট্রেটেড হয়ে আমি হাওয়া হয়ে যেতাম, আমি এতদিন এক্সিস্টই করতাম না। এত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত থেকে অজয়কর, এখনকার নতুনদের নিয়েও কাজ করছেন। আমি জানি অনেক নতুন পরিচালকের সঙ্গে যারা সবে একটা ছবি বা নতুন ছবি বা প্রথম ছবি করছে তাদের সঙ্গে কাজ করছেন। এই যে গল্প বলা, তখনকার যে গল্প বলা হতো এখনকার যে গল্প বলা হয় অনেকটা পার্থক্য মনে হয়। হ্যাঁ, এটা তো কিন্তু খুব স্বাভাবিক। মানে তুমি মোটামুটি হিসেব করে দেখতে পাবে 15 বছর অন্তর অন্তর এই ফরম্যাটটা বদলে যায়, এটা কালের নিয়মেই বদলায়। সেই জন্য আগের সময় সব কিছু ভালো ছিল আর এখনকার সময় সব কিছু খারাপ, এটা আমি অ্যাকসেপ্ট করি না। যে কারণে আমি এখন সমস্ত ছবি দেখি, কি হিন্দি কি বাংলা, সাউথের ছবি, এখন তো সিনেমা দেখাটা ইজিয়ার হয়ে গেছে, অনেক বাড়িতে বসে দেখা যায়। আমি সমস্ত কিন্তু দেখি এবং দেখে ডেভেলপমেন্টটা আমি বুঝতে পারি। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এবং কোনো অভিযোগও নেই, এটা খুব স্বাভাবিক। আজ থেকে 15 বছর পরে গিয়ে দেখবে আবার একটা নতুন ফরম্যাট আসবে। আর ওই এক ধরনের মানুষ আছে না, পুরোনো দিনের সবই খারাপ, আমাদেরটা ভালো, বা আমাদেরটা ভালো ওদেরটা খারাপ, আমি এই ক্যাটেগরিতে পড়ি না। সময়ের সঙ্গে সঙ্গে সব পরিবর্তিত, নিজেকে বদলে নিতে হবে, আদারওয়াইজ তুমি এক্সিস্টই করবে না। তুমি যদি ফ্লেক্সিবল না হও মৃন্ময়, তুমি কোনো যুগেই এক্সিস্ট করবে না। কিন্তু ফ্লেক্সিবল হতে হতে কেউ কেউ বলে যে এই প্রজন্ম সিনিয়র আর্টিস্টদের সেভাবে সম্মান করে না, এটা কি ঠিক মনে হয়? আমি তোমাকে খুব জোর গলায় বলছি, আমি কোনো অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে এরকম ভাইবস আজ অব্দি পাইনি। আচ্ছা, হ্যাঁ, আমি এটা শুনেছি যে এ অনেকের সঙ্গে মিসবিহেভ করছে, অনেকের সামনে বলেওছে। আমার কোথায় মনে হয় জানো মৃন্ময়, যে তোমাকেও না তাদেরকে কাছে টেনে নিতে হবে। ঠিক কথা। কি হয়, ধরো একটা নতুন ছেলে একটা নতুন মেয়ে এলো, আমি যদি আমার ব্যাগেজটা তাকে সবসময় শো করাই যে আমার কিন্তু এইগুলো রয়েছে, ভাই দেখো আমার ঘাড়ে কিন্তু 150-200 সিনেমা রয়েছে, অমুক সিরিয়াল রয়েছে, এত স্টেজ শো রয়েছে, এত এন্ডোর্সমেন্ট রয়েছে, এটা যদি আমি কন্টিনিউয়াসলি একটা নতুন প্রজন্মকে মিশতে গেলেই, কথা বলতে গেলেই আমি যদি প্রজেক্ট করি, অটোমেটিক্যালি তুমি সেখান থেকে মিসবিহেভ পাবে। কারণ তার তো কিছু যাবে আসবে না, তোমার কি আছে না আছে কিচ্ছু এসে যায় না। তুমি একটু ফ্লেক্সিবল হও, একটু তাদেরকে কাছে টেনে নাও, তুমি দেখবে যে 90% মানুষের সঙ্গে থেকে তুমি ভালো ভাইবস হবে। আমি পাই, মানে ভালোবাসা দিয়ে জয় করা যায় সব কিছু। হ্যাঁ, আমাকে কোনোদিন আজ অব্দি কোনো অভিনেতা অভিনেত্রী আমাকে আজ অব্দি মিসবিহেভ করেনি কারোর সঙ্গে। আমি তো এখন ধরো মূলত আমি সিরিয়াল করি এবং সারাটা দিনই তো বাচ্চা ছেলেমেয়েগুলোর সঙ্গে আমার সঙ্গে থাকতে হয়, সারাটা দিন আমি ভেরি কমফোর্টেবল উইথ দেম এবং আমার বিশ্বাস যে তারাও খুব কমফোর্টেবল আমার সঙ্গে। কারণ আমি কোনো জ্ঞানের কথা বলি না, আমি তাদের সামনে গিয়ে সত্যজিৎ রায়ের গল্প বলবো না, সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারের গল্প বলবো না, উৎপল দত্তের গল্প বলবো না, অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল বলবো না, কারণ ওগুলো তাদের শুনতে ভালো লাগবে না। তাদের সঙ্গে আমি যখন কথা বলি তখন আমি শাহিদ কাপুরের ছবিটার কথা বলি, যে হাজারটা দেখলি, আমি বোঝাতে পারছি। পয়েন্ট, দারুণ পয়েন্ট এটা। কারণ আমি জানি ওরা এটাই দেখে, আমি ওদেরকে বলতে যাবো না যে তুই কেন জলসা একবার দেখিসনি, কারণ আমি জানি তো দেখেনি। আমি তো জোর করে খুঁচিয়ে বলার মানে হয় না। আমি তো মাস্টার নই, আমি শিক্ষক নই, তো আমি তাকে শিক্ষিত করতে আসিনি। এবার সে যেটা দেখেছে, যেহেতু আমিও সেগুলো দেখি, আমার পক্ষে খুব ইজিয়ার হয় তাদের সঙ্গে মিলে যেতে। বুঝতে পেরেছো? আমি কোনো অভিনেতা অভিনেত্রী সম্পর্কে আমার কোনো অভিযোগ আজ অব্দি নেই। তারা বেশিরভাগই আমার সন্তান তুল্য, মানে ইন টার্মস অফ এজ তারা সবাই আমার সন্তান তুল্য। আমার কোনো অভিনেতা অভিনেত্রী সম্পর্কে অভিযোগ নেই, আমি দেখিনি। শুনেছি কিন্তু যে ওর সঙ্গে মিসবিহেভ করলো, সেক্ষেত্রে আমি কিন্তু জাজমেন্টাল হব না, কিন্তু আমি দেখেওছি ধরো যার সঙ্গে মিসবিহেভ করলো তার দিক থেকেও কিছু দোষ থেকে। এখন একটা নতুন মেয়ের ছেলের কাছে গিয়ে আমায় চিনিস আমি কী করেছি, ওই লোকটার সঙ্গে ওই ডিরেক্টরের সঙ্গে এতগুলো ছবি করেছি, আমার এত ছবি আছে, এসব বললে হবে না বস।
তুমি তাদের কাছে গিয়ে সারেন্ডার করো। ওরা ওটা জ্ঞান হিসেবে দেয়, জ্ঞান দরকার নেই তো, দরকার নেই, তার দরকারই না, তোমারও বলার দরকার নেই, তোমার নিজেকে অত বড় দেখাবারই দরকার নেই। তুমি যে তোমার মধ্যে যদি কিছু থাকে, অটোমেটিক্যালি তারা 4 দিন 5 দিন 10 দিন পরে তোমাকে রেসপেক্ট শো করতে বাধ্য, যেটা আমাকে করে। ঠিক আমাকে কথা, তো এটা তারা খুব বড় বলে যে বাবা তুমি এতদিন ধরে এত লম্বা কেরিয়ার টানলে। আমি সবসময় বলি না রে, আমি তো জুনিয়র আর্টিস্ট, এই তোদের সঙ্গে মিলেমিশে আছি, ভালোই আছি, ব্যাস, কোনো অসম্মানের জায়গায় তৈরি হয় না। হ্যাঁ, এই ভাবনা দিয়ে যদি কেউ চলে, তার মনে হয় যে সিনিয়রদের খারাপ লাগার কোনো জায়গা তৈরি হয় না। কেন অভিযোগ করবো বলো? এবার কি কেউ কেউ ভাবে আমি বসে আছি, আমার পাশেও সিগারেটটা ধরালো, হ্যাঁ একবার ভাবলো না সিনিয়র বসে আছে, বেশ করলো, সিগারেট ধর, সে তার পয়সা সিগারেট খাচ্ছে, খাক। এগুলো মাথায় আনলে হবে না, একটু মিলিয়ে কেন আমি বুঝতে পারছি, আমি যখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে যারা সিগারেট খাচ্ছে, তারা সবাই আমার থেকে বয়সে বড় নাকি? ওই আমি তো তখন বলি না, যাই ভাই তুমি কেন সিগারেট খাচ্ছ? তো আমার কাজের জায়গায় এসে আমি কেন বলতে যাবো? খাচ্ছে বেশ করছে, ওরটাও খাচ্ছে, আমার কি বলা, আমার তোমার ব্যক্তিগত বিষয়। এবং ও সিগারেট খাচ্ছে মানে আমাকে ডিসরেসপেক্ট শো করছে তা কিন্তু নয়, ওটা ওর হ্যাবিটে খাচ্ছে, এবং তার জন্য ওর যে ইনজুরিটা সেটা হবে। আমি ওই মানে আগ বাড়িয়ে বলতে যাবো কেন? না, মাস্টারগিরি করতে পারবো না গুরু, আমি মাস্টার মশাই নই। কারোর উপর রাগ আছে ইন্ডাস্ট্রিতে? কারোর ওপর না। অজাত শত্রু আমার দিক থেকে আমার ওপরে আমাকে অপছন্দ করে কে আমি জানি না, দরকার নেই, হয়তো কেউ আমার জানার দরকারই নেই, কারণ ওটা আমার জানবার বিষয়ই নয়। আমার কারোর ওপর কোনো রাগ নেই। আমার এই বহু তোমাদের এই বিভিন্ন পডকাস্টে দেখি, মূলত সিনিয়র অ্যাক্টররা অজস্র অভিযোগ, না পাওয়ার ব্যথা, না পাওয়ার যন্ত্রণা, আমার আরও অনেক কিছু হতে পারতো, অনেক কিছু আমি করতে পারতাম। আমার সবসময় মৃন্ময় একটাই কথা মনে হয়, আমি যেদিন প্রথম টালিগঞ্জে পা রেখেছিলাম, সেদিন আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আজকে আমি যে স্টেটাসে রয়েছি, আমি ফিনান্সিয়ালি বলছি, আমি যে স্টেটাসে রয়েছি সেই স্টেটাস সেই ব্র্যাকেটে যে আমি থাকবো, এটা সেদিন আমি কল্পনাও করিনি, বিশ্বাস করিনি। মানুষের একটা টার্গেট থাকে না, স্বপ্ন থাকে না। আমার তো সব স্বপ্ন কিছু ছিল না, হলে হবে, না হলে না হবে, দেখে নেবো কী হবে। তারপর ভালো গাড়ি চালাতে যেতাম ছোটোবেলা থেকে, হাসতে হাসতে বলতাম ড্রাইভার হয়ে যাবো। সেখান থেকে যখন এই উচ্চতায় পৌঁছেছি, উচ্চতা আমি একবারও বলছি না, আমি যেটুকু আর্ন করছি এটা উচ্চতা নয়। আমি যেটুকু আর্ন করেছি, আমি এটা যে আর্ন করতে পারবো ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ফেম, ইন টার্মস অফ পপুলারিটি বলবো না, ইন টার্মস অফ কি বলবো, মানুষের ভালোবাসা, স্প্যান, ইন টার্মস অফ স্প্যান, আমি যে সার্ভাইভ করবো এতদিন অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা আমি কল্পনাও করতে পারিনি। সেই জন্য আমার মতো সুখী আর কি বলতো। খুব ভালো লাগলো দাদা, মানে এই কথাগুলো শোনার জন্য মুখিয়ে থাকি, কিন্তু অনেকের কাছে সেগুলো শুনতে পাই না। কারণ তুমি দেখো, আমি সেই বাঙালি দলের পড়ি না, আমি কিন্তু বাঙালি, কিন্তু সেই বাঙালি নই যে একটা বাকেট লিস্ট তৈরি করে নিলাম জীবনে আমি কি পাইনি, আর প্রত্যেকদিন সকালবেলা সেই লিস্টটা দেখা, আচ্ছা এটা পেলাম না, আচ্ছা আমার পাশের বাড়িতে সমরদা, আচ্ছা আমার ওই অভিনেতা ওই বন্ধু, ও তো আমার থেকে অনেক কম ট্যালেন্টেড, দেখেছো গাড়ির ব্র্যান্ডটাই হয়ে গেল, ওই কমপ্লেক্সে এত বড় একটা অ্যাপার্টমেন্ট হয়ে গেল, আমি আসলে ওর থেকে অনেক বেশি ট্যালেন্ট পারলাম না। এই যে ভাবনাটা, বিকজ আই হেট কম্প্যারিজন বস, কোনো কম্প্যারিজনে আমি বিশ্বাসই করি না, কারোর সঙ্গে কারোর কম্প্যারিজন হয় না। আমার চলার পথটা একটা জায়গায় আমি অনেস্ট, সেটা হচ্ছে আমার চলাটার মধ্যে কারোর দয়া নেই তো, কারোর দাক্ষিণ্য নেই তো, কারোর অবদান নেই তো, তাহলেই আমি হ্যাপি। কেউ যেন না বলতে পারে যে আমি যদি এটা না করে দিতাম তাহলে পিন্টু আজকে ওটা করতে পারতো না, এইটা যেন কেউ না বলে। আমি যা করেছি বস, আমি আজকের ডেটে আমি দাঁড়িয়ে বলছি, আজও আমি 14 ঘন্টা শুটিং করি, আজকের ডেটেও। ইয়েস স্যার, 14 ঘন্টা শুটিং করে বাড়ি ফিরি, আমার ড্রাইভার নেই, আমি নিজে গাড়ি চালাই, আমি 14 ঘন্টা শুটিং করে হাসতে হাসতে বাড়ি ফিরি, ফুল এনার্জি। এবং এই মানসিকতা নিয়ে চললে আমার মনে হয় না কোনো শত্রু দরকার, যে আমরা খুশি একদম। তার মানে কি আমায় কেউ কখনো অসম্মান করবার চেষ্টা করেনি বা করেনি? আমি পাত্তা দিইনি, তাকাইনি। হ্যাঁ, ডেফিনেটলি আমি জীবন থেকে কেটে দিয়েছি তাদের, সেটা করেছি। কিন্তু এত বড় পৃথিবী, এত সুন্দর পৃথিবী, এত সিনেমা, এত গান, এত আনন্দ, এত এন্টারটেনমেন্ট, সেখানে কে কোন হরিদাস পাল কি চুকুরো আমার সঙ্গে কি করলো না করলো, কেটে দাও, সময় নেই, একদম ডিলিট করে দাও, একদম ঠিক কথা। এক্সিস্টই করবে না জীবনে। আর ওই কম্প্যারিজনটা যেন না থাকে, বাস
ওইটা হলে ঘড়ির ব্র্যান্ডটা কি হলো, আমারটা নেই, আচ্ছা তার মানে কি মৃন্ময় আমার থেকে বেশি পেয়ে গেল? এটা ভাবলেই তো শেষ। আমি তাকাবোই না, তোমাকে আরো বলবো গড ব্লেস ইউ, আরো দিক ভগবান তোমাকে। মন খুশি হয়ে গেল আজকে এই এত ভালো কথাগুলো। কেন আজকে কোনো শত্রু নেই, কেন এত ভালো আছেন আপনি? এবং সেটা তুমি আমি জানতে জানো পারলাম। মৃন্ময়, আমি এমনি কথার কথা বলছি, আমার সারা জীবনে আমার যারা মানে এই যে লোকে বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না, সেই মিথটাকেও আমি ভাঙতে পেরেছি। 100 বার বন্ধু হয়। আমার এত বছরের কেরিয়ারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অন্তত আমি 6-7জন যাদের আমি বন্ধু বলতে পারি। হয়তো 600 লোক কাজ করলে আমি 6জনকে বলতে পারি, কিন্তু বন্ধু বলতে পারি। এবং ইনসিডেন্টলি এই যে 6-7জন আমার যারা বন্ধু, তাদেরকে তুমি সবাইকে চেনো, তারা জীবনের প্রথম দিন থেকে, যেদিন থেকে আমাদের বন্ধুত্ব, প্রথম দিন থেকে ক্যাটেগরিক্যালি তারা অলওয়েজ সুপিরিয়র ছিল আমার থেকে, অলওয়েজ। কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। কেন জানো? কারণ তার এগিয়ে যাওয়াটা, তার সাকসেসটাতে আমি কোনোদিন জেলাস ফিল করিনি। না তো আমি তাদের কাছ থেকে কখনো কিছু এক্সপেক্ট করেছি। আমি পৃথিবীতে কারোর কাছে কিছু এক্সপেক্ট করি না আজও। শুধুমাত্র ভালো ব্যবহার ছাড়া আমি পৃথিবীর কারোর কাছে অন ক্যামেরা বলছি, আমি কোনো মেটেরিয়াল জিনিস এক্সপেক্ট করি না। আমার যা করবার আমি নিজে করে নেবো, এবং যেটুকু পারবো আই এম হ্যাপি উইথ মাই স্মল থিংস। একদম একদম, এর মধ্যে অনেক আনন্দ, নিজে করার যে আনন্দ। আমার এইটুকু আছে ভাই, আমি নিজে করছি এবং আই এম হ্যাপি উইথ মাই স্মল থিংস। আই এম নট গোয়িং টু কম্পেয়ার উইথ ইউর ये हो गया वो हो गया, देखो कितना बड़ा मकान कितना बड़ा गाड़ी। ঠিক আছে, নতুনদের জন্য কি বলবেন, যারা নতুন অভিনয় আসছে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন? আমি অ্যাডভাইস দেওয়ার কেউ না, বস। না, তাদের যদি সাজেশন চাই যে দাদা আপনি সিনিয়র আর্টিস্ট, আমরা অভিনয়ে আসতে চাই, একটু যদি আমাদের একটু অ্যাডভাইস করেন। আমাকে রবি ঘোষ একটা কথা খুব বলতেন যে জানিস মিন্টু, একটাই জিনিস মাথায় রাখবি, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর বাইরে কিছু হয় না। এটাই আমি পরের জেনারেশনকে বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, আর কিচ্ছু নেই। কারণ তোমাদের যার যার কপালে যেটা যেটা পাওয়া রয়েছে তার বাইরে কিচ্ছু পাবে না। সুতরাং আননেসেসারি কম্প্রোমাইজ করো না, আননেসেসারি কাউকে ভয় পেও না যে এই লোকটা বিরাট পাওয়ারফুল, আমার ক্ষতি করতে পারে। কেউ ক্ষতি করতে পারে না, কেউ কারোর ক্ষতি করতে পারে না মৃন্ময়। মানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান মানুষ, মানে আমার ডোনাল্ড ট্রাম্পকেও ভয় লাগে না। তাহলে তার কোনো বিষয়, আমার ডোনাল্ড ট্রাম্পকেও ভয় লাগে না, কারণ আমি জানি ডোনাল্ড ট্রাম্প আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এত ক্ষুদ্র, রিচ করতেই পারবে না। কোনো প্রিয় গান দুকলি? নাই না, গান হবে না। গান একদিন আমাদের গানের আড্ডা হবে, গানের আড্ডা, গান নাই আড্ডায় গান হবে। হ্যাঁ শিওর, সেট আপ রাখবে, সেট আপ রেখে কেন ওগুলো করবো আমরা। খুব ভালো দাদা, খুব ভালো। আজ একদম শেষে আমাদের টেলিসিনে অ্যাওয়ার্ড এবার 23 বছর হবে, আপনার শুভেচ্ছা। আপনি অনেকবার এসেছেন। আমি অনেকবার এসেছি টেলিসিনে অ্যাওয়ার্ডে, অনেক দিন থেকে এসেছি। শুভেচ্ছা মানে এইরকম একটা হিউজ অ্যাওয়ার্ড একটা মানুষ একা করে, ওর এই ক্ষমতাকে আমি কুর্নিশ জানাই। এবং সেটা 1 বছরও নয়, কিন্তু এত বছর ধরে কারোর সাহায্য না নিয়ে, ডেফিনেটলি স্পন্সার নেয়, না হলে তো হয় না। কিন্তু এই টোটালটা যে একলা অ্যারেঞ্জ করা, ওই যদি কম্প্যারিজনের অভ্যেসটা আমার থাকতো, আমি ওর এই ক্ষমতাকে হিংসে করতাম। যেহেতু আমার কম্প্যারিজন করার অভ্যেস নেই এবং আমি পছন্দ করি না, আমি সত্যি সত্যি বলছি, আমার যদি অভ্যেসটা থাকতো, আমি মৃন্ময়কে এই একটা পয়েন্টে হিংসে করতাম যে একা 23টা বছর এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন, এত বড় অ্যাওয়ার্ড শো, শুধু টেলিসিনে নয়, ও আরও অনেক কিছু অ্যাওয়ার্ড অর্গানাইজ করে। সম্প্রতি আমাকে আর লাবণীকে এক জায়গায় নিয়ে বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স, সেখানে নিয়ে রাজ কাপুরের হিরোইন মন্দাকিনীকে নিয়েছে, আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই ম্যানেজমেন্ট, যেটা এই মন্দাকিনীকে খুঁজে বার করা, এই কত বড় ক্ষমতা লাগে আপনারা জানেন? আমার তো নেই ভাই, আমি ওকে হিংসে করি। এটা খুব ভালো লাগলো দাদা, এবং আরও ভালো কিছু কাজ আসুক, আরও নতুন নতুন ক্যারেক্টারে আমরা পাই, এবং বাংলা সিনেমা আরও সমৃদ্ধ হোক। কারণ দিন যত যাচ্ছে কোথাও যেন একটু আমরা মনে হচ্ছে খেই হারিয়ে ফেলছি, দর্শক সেভাবে হলে যাচ্ছে না। কেন যাচ্ছে না আমরা জানি না, হয়তো সেই জিনিস পাচ্ছে না হয়তো, মেবি। কিন্তু আমরা চাইবো যে আরও সমৃদ্ধ হোক, কারণ বাংলার সিনেমার ইতিহাস অনেক বড় ইতিহাস, এবং এত গুণী মানুষরা সমৃদ্ধ করেছে বাংলা ইন্ডাস্ট্রিকে। সত্যজিৎ রায় থেকে শুরু করে, মৃণাল সেন থেকে শুরু করে, আরও ভালো ভালো পরিচালক আসুক, ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আসুক, এবং বাংলা সিনেমা জগৎ সমৃদ্ধ হোক। খুব ভালো থাকবেন দাদা, আজকে আড্ডা দারুণ লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, মন খুশি হয়ে গেল। মানে যে কথাগুলো অনেকের কাছে শুনতে পাই না,
চাই যেভাবে আপনার ভাবনা, এই ভাবনা থাকলে কোনোদিন কারো শত্রু হতে পারে না। এই ভাবনা দেখলে জীবনে সে শান্তিতে থাকে। এবং এটা কিন্তু ভেবো না আমি কোনো মডেস্টি করলাম, আমি এটা তোমার আমাকে তাতে ভালো লাগলে ভালো, ভালো না লাগলে আমার কিছু করার নেই। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, নমস্কার।